সো হাই গাইস, আই হোপ তোমরা ভালো আছো। সো গাইস, তোমরা সবাই কোথাও না কোথাও উডু পজিশন সম্বন্ধে তো শুনেইছো। এবার যারা শোনোনি তাদের আমি একটু ছোট্ট করে বলে দিই। তো উডু পজিশন হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে তুমি যদি কাউকে ম্যানিপুলেট করতে চাও, তবে সেই ব্যক্তির কোনো একটা পার্সোনাল জিনিস লাইক জামা কাপড়, কোনো একটা পুতুল, এই ধরনের জিনিস তুমি একটা তান্ত্রিককে দাও। এবার সেই তান্ত্রিক কী করে, সেই পুতুল বা সেই পার্সোনাল জিনিসটাকে নিয়ে তার উপর ব্ল্যাক ম্যাজিক করে, যার ফলে সেই তান্ত্রিকটা সেই ব্যক্তিকে যে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে। সো আজকের যে স্টোরিটা আছে কিছুটা এই সম্বন্ধে বা এই সম্বন্ধে রিলেটেড। আর ভাই, সত্যি কথা বলতে, যখন আমাকে এই স্টোরিটা পাঠায় এবং আমি যখন এটা পড়ি, তুমি বিশ্বাস করো আর না করো, বিশ্বাস করো না, আমার এখনও গুসবাম্পস আসছে, মানে এতটা ভয়ঙ্কর স্টোরি। তার কারণ হচ্ছে যে এই ঘটনার মাধ্যমে যে আমাদেরকে শেয়ার করেছে, সে তার ফ্যামিলির দুটো মেন লোককে হারিয়েছে। তো বিনা কিছু টাইম ওয়েস্ট করে ভাই চলো ঘটনাটা কি, চলো জানা যাক। এই স্টোরিটাকে শেয়ার করা হয়তো আমার জীবনের সবথেকে বড় সাহসের একটা কাজ হবে। এইসব ঘটনা শুরু হয় যখন আমার বয়স 7 বছর বয়স ছিল। এই সময় আমার বাবা কেরালার একটা ছোট্ট গ্রামে ট্রান্সফার হয়ে যায় এবং আমরা সেখানে একটা বড় বাড়িতে থাকা চালু করি। আমার প্রথম একটু দুঃখ লাগছিল, কারণ বারবার থাকার জায়গা চেঞ্জ করে বিভিন্ন বন্ধুবান্ধব হারিয়ে আমি হাঁপিয়ে গেছিলাম। বাট আমি যখন কেরালার এই বাড়িতে আসি, তখন আমার মুখ হা হয়ে যায়, কারণ এটা একটা বাড়ি না, এটা পুরো একটা রাজপ্রাসাদই ছিল। সব কিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক সময় আসে যখন আমার বাবা আমার মায়ের উপর টর্চার এবং মারধর করা চালু করে। এইসব থেকে আমার একটু অবাক লাগছিল, কারণ এর আগে কোনো দিন আমার বাবা আমার মায়ের গায়ে হাত তো দেওয়া দূরের কথা, কোনোদিন জোর গলায় কথাও বলেননি। কিন্তু এখন শুধু তিনি আমার মাকে না, আমাকেও মারধর করা এবং গালিগালাজ করা চালু করে দেয়। এই সময় আমার বাবার শরীর ধীরে ধীরে খারাপ করা চালু করে এবং তার কন্ডিশন বাজের থেকে বাজে হয়ে যায়। আমার মায়ের শরীরে সবসময় মারার কালো দাগ সবসময় বোঝাই যেত, কারণ আমার বাবা তাকে ততক্ষণ মারত যতক্ষণ না সে আধমরা হয়ে যেত। এইবার এই ব্যাপারটা যখন আমার মামার কানে যায়, তখন সে সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি এসে আমার মা আর আমাকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যায়। আমার মামা আমার মাকে বেশি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারতো না, কারণ সে নিজেই এত গরিব ছিল যে মাঝে মাঝে তো তার নিজের খাবার টাকাই জোগাড় হতো না। আর এইদিকেই আমরা পুলিশের কাছেও যেতে পারতাম না, বিকজ উই আর কনফিউজড যে হচ্ছেটা কি। তো মামা যখন আমাদের তান্ত্রিকের কাছে নিয়ে যায়, তখন তান্ত্রিক এদিক ওদিককার ফালতু যেসব কথা হয় সেই কথা আমাদেরকে বলে, আর আমাদের এই অবস্থার জন্য আমাদের কাছে প্রচুর টাকা চায়। আমি এইসব জিনিসে আগাগোড়াই বিশ্বাস করতাম না, তাই আমি আমার মা আর মামাকে বোঝানোর চেষ্টা করি যে তোমরা টাকা দিও না। বাট যেহেতু আমি তখন বাচ্চা, আর বাচ্চার কথা কেই বা শোনে, সে ঠিক হোক বা ভুল হোক, এবং যেটা হওয়ার সেটাই হয়। 2-3 সপ্তাহ যাওয়ার পরও আমাদের পরিস্থিতি একটুও ঠিক হচ্ছিল না। এই সময় আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিই, কারণ আমি মেন্টালি আমার মায়ের মতনই ডিস্টার্ব হয়ে গেছিলাম। তো একদিন এক রাতে আমি আমার মায়ের পাশেই শুয়েছিলাম, এবং যখন আমি শুয়েছিলাম তখন আমি শুনতে পাই কেউ যেন নিচ থেকে, মানে নিচের ফ্লোর থেকে ফিসফিস করে কিছু বলছে। আমি লুকিয়ে লুকিয়ে সিঁড়ির কাছে যাই এবং উঁকি মেরে দেখি সেটা কে। আমি দেখতে পাই সেখানে আমার বাবা মেঝেতে বসে মদ খাচ্ছে। আমি একটু অবাক ছিলাম, কারণ দেখে মনে হচ্ছিল আমার বাবার ঠিক সামনে কোনো একটা অদৃশ্য ব্যক্তি বসে আছে, যার সাথে সে কন্টিনিউয়াসলি বক বক করেই যাচ্ছে। আমি যখন এইসব দেখি আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং ছুটে মার কাছে গিয়ে শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। তো পরের দিন আমি স্কুলে যাই না, আমি আমাদের বাগানে এমনি জাস্ট ঘুরপাক খাচ্ছিলাম। তো আমি আগে থেকেই বলে দিই, আমাদের যে বাড়িটা ছিল তার ঠিক পিছনে একটা চার্চ ছিল, এবং সেইবার প্রথমবারের জন্য আমি সেই চার্চের ফাদারকে দেখি। চার্চের ফাদার যখনই আমাকে দেখতে পায়, তখন তিনি আমাকে তার কাছে ডাকেন। আমার একটু অবাক লাগছিল, কারণ এই বাড়িতে আসা থেকে আমি আজ পর্যন্ত কোনো দিন এই চার্চের ফাদারকে এখানে দেখিনি। আমি সেই চার্চের ফাদারের কাছে যাই
এবং তিনি আমার সাথে পুরো একদম নর্মালভাবে কথা বলেন, লাইক একটা বয়স্ক মানুষ যেমন একটা বাচ্চার সাথে কথা বলে। এরকম কথাবার্তা বলতে বলতেই আমরা আমাদের বাগানের একটা বেঞ্চে এসে বসে পড়ি এবং কথার ফ্লোতে ফ্লোতে আমার মুখ দিয়ে আমার বাড়ির পুরো পরিস্থিতির কথা আমি বলে দিই। আমার মনে হচ্ছিল যে ইনি তো চার্চের ফাদার, হয়তো ইনি আমাদের হেল্প করতে পারেন কিছু। এবং এই ভেবেই আমি ফাদারকে আমার মা বাবার পুরো পরিস্থিতির কথা খুলে বলে দিই, যেটা শুনে সঙ্গে সঙ্গে ফাদার বলেন, হ্যাঁ আমি তোমাদের সাহায্য করতে পারি, বাট একটা শর্তে, তোমাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো আমি তোমাকে বলবো। আর একটা মাসুম বোকা বাচ্চাদের মতো আমিও তার কথা সব মেনে নিই। তিনি বলেন আমার বাবার উপরে কেউ বশীকরণ প্রয়োগ করেছে এবং তাকে বাঁচানোর জন্য তিনি একটা মন্ত্র প্রয়োগ করবে যাতে তার বাবা পুরোই ঠিক হয়ে যাবে। এবং তিনি এটাও বলেন যে আমার বাবাকে বাঁচানোর জন্য তাকে কিছু জিনিস এনে দিতে হবে। এবং তিনি বলেন যে এই সব কথাগুলো, মানে আমার আর ফাদারের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছে সেইগুলো কাউকেই না যেন বলে। ফাদারের কথা শুনে আমি প্রচুর খুশি ছিলাম এবং মুখে একটা বড় হাসি নিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আমার মনে হচ্ছিল যে এইবার হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে, কারণ এইবার ফাদার চলে এসছে। কিন্তু আমার আন্দাজও ছিল না যে পরের দিন সকালে আমার জীবন ছন্ন বিচ্ছন্ন হয়ে যেতে চলেছে। তো ফাদার যেমন যেমন বলে আমি তার পরের দিন আর স্কুলে যাই না, স্কুলের নাম করে ডাইরেক্ট আমি চার্চে চলে যাই। চার্চের ভিতরে ঢুকে আমি সেই ফাদারটাকে খুঁজতে লাগি, সেই ফাদারটা কোথায়, আমি ডাকতে লাগি। বাট কিছুক্ষণ পরে দেখতে পাই যে ফাদারটা চার্চের বাইরে দাঁড়িয়েই তিনি আমাকে বাইরে আসতে বলছেন। এবং অড ব্যাপার এটা যে এই মুহূর্তে সেই ফাদারটা চার্চে একটাও পা রাখেনি। ফাদার আমাকে চার্চের বাইরের একটা কুঁড়ে ঘরে নিয়ে যায়, যেটা কানেক্ট তো করছিল চার্চের সাথে, বা সেই ঘরটা প্রচুর অন্ধকার, একটা ভয়ানক লাগছিল। আমরা দুজন মিলে ওই ঘরে ঢুকি আর যেসব জিনিসগুলো ফাদার আনতে বলেছিল আমি সেইগুলোই নিয়ে আসি। তিনি আমাকে বাবার একটা শার্ট আর একটা জুতো আনতে বলেছিলেন, তো আমি সেইগুলো নিয়ে আসি এবং সেটা ফাদারকে দিয়ে দিই। ফাদার সেইগুলো আমার হাত থেকে নিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে তার মন্ত্র পড়া চালু করে দেয়। আর তারপর তিনি কি অদ্ভুত একটা বিভৎস জিনিস করা চালু করে দেয়। লাইক তিনি সেই জামার পুঁটলিটাকে নিয়ে একটা লাল রঙের জলের ভিতরে চোবায়, যেটা আমার সেই সময় জানা ছিল না যে সেটা অ্যাকচুয়ালি ছিল রক্ত। তারপর তিনি মাটিতে বসে কিছু সাদা জিনিস দিয়ে মাটিতে একটা গোল করেন এবং তার ভিতরে দুটো পুতুল আঁকেন এবং সেই যে শার্টগুলো যেগুলো সেই লাল জলে চুবানো হয়েছিল সেইগুলোকে সেই পুতুলের মধ্যে রাখে এবং তিনি বসে তার মন্ত্র পড়া চালু করে দেয়। আমি এটা দেখতে পাচ্ছিলাম যে ফাদার যত মন্ত্র পড়া চালু করছিল তার চোখের দুই সাইড দিয়ে আলতু করে রক্ত পড়া চালু হয় এবং তার সঙ্গে সঙ্গে আমার চোখ দুটো ভারী হয়ে যায়। ভারী হতে হতে আমার এমন হয়ে যায় যে আমি অজ্ঞানী হয়ে যাই এবং শেষ আমার যখন জ্ঞান ফেরে আমি তখন দেখি আমি আমার বাড়ির ঘরের বিছানায়। আমি যখন বিছানায় ঘুম থেকে উঠি তখন আমি শুনতে পাই যে নিচে থেকে কেউ চেল্লাচ্ছে। আমি দৌড়ে সেই নিচে যাই এবং নিচে গিয়ে দেখি সেখানে আমার মা কাঁদছে এবং তার সামনে 3টে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে আমি নিজেও ঘাবড়ে যাই এবং কেঁদে ফেলি। আমি তাদের কাছে যাই এবং জিজ্ঞাসা করি যে কী হয়েছে মা, তুমি কাঁদছো কেন? এবং মা আমাকে দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে আমাকে তার কাছে জড়িয়ে নেয় এবং বলে যে তুই 24 ঘন্টা ধরে অজ্ঞান ছিলিস আর তোর বাবাকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই সময় প্রচুর ভয় পেয়ে যাই আর ঘাবড়ে যাই। পরে পুলিশ আমাকে বলে যে তারা আমাকে ফুটপাতের ধারে অজ্ঞান অবস্থায় পায় এবং আমাকে চিনতে পেরে সে পরবর্তীকালে আমাকে আমার বাড়িতে নিয়ে এসে দেয়। তারপর তিনি আমাকে জিজ্ঞাসাবাদটা করে যে তোমার এরকম অবস্থা হয়েছিল কেন, যে তুমি আর এর আগে কী হয়েছিল, কোথায় গেছিলে, এই সব কোশ্চেন। এবং আমি ফ্লোতে সব কিছুই বলে দিই, লাইক চার্চের ব্যাপারে, সেই ফাদারটার ব্যাপারে, সেই জামাগুলোর ব্যাপারে সব কিছু খুলে বলে দিই। কিন্তু আমি যতই ফাদারের কথাটা মেনশন করছিলাম আমার চোখ যেন আবার ভারী হয়ে যাচ্ছিল। এবং শেষমেশ যখন সেই পুলিশটা পুরো কথা আমার শোনে তারপরে তিনি আমাকে বলেন যে ঠিক আছে তুমি উপরে চলে যাও, উপরে গিয়ে এখন রেস্ট নাও।
এরপর তিনি আমার মার কাছে যান আর জিজ্ঞাসাবাদটা করা চালু করে দেয়। আমি উপরে তো চলে গেছিলাম, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে সব কিছুই শুনছিলাম, এবং পরে আমি যা শুনতে পাই সেটা আজও আমার প্রতিদিন রাতে ভয় দেখায় আর আমার স্বপ্নতে দেখা দেয়। পুলিশটা বলেন যে আমি যে ফাদারের কথা মেনশন করেছিলাম সেই ফাদারটা তো 10 বছর আগেই মারা গেছে। তাহলে সেই ফাদারটা কে? ফাদার তিনি এটাও বলেন যে ফাদারটার কথা আমি মেনশন করেছিলাম সেই ফাদারটা নাকি অনেক আগে ব্ল্যাক ম্যাজিকে প্রচুর ইনভলভ ছিলেন। তিনি এটা মানতেন যে তিনি যদি নিজেকে বলি দিয়ে দেন তবে তিনি যে কোনো মানুষের শরীরে ঢুকতে পারবেন এবং সে চিরকাল অমর হয়ে থাকতে পারবেন। যেহেতু চার্চে ব্ল্যাক ম্যাজিক করা পুরোটাই নিষিদ্ধ, তাই তিনি চার্চের পাশে একটা কুঁড়ে ঘর বানান যেখানে তিনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন। এবং যেহেতু তিনি চার্চেরই একটা ফাদার ছিলেন, তাই বেশি কেউ তার উপরে কেউ সন্দেহ করতো না, এবং এটারই তিনি সৎ ব্যবহার করেন। এটা শোনার পর আমার মাথা পুরোই ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি বুঝতে পারি না যে আমি কি করব এখন। আমার মা এদিকে কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ হয়ে যায়। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, আমি জানতে পারি আমার মা হার্ট অ্যাটাকে তার প্রাণ হারিয়েছে। আমার মা সেদিন রাতে একটাও আমার সাথে কথা বলে না, কারণ সে যখন জানতে পারে যে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তার সেন্স হারিয়ে ফেলে এবং সে নিজেকে একটা ঘরের ভিতর আটকে নেয়। পরে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি যে চার্চের যে ফাদারটা ছিল সেই অ্যাকচুয়ালি আমার বাবার উপর প্রথম ব্ল্যাক ম্যাজিক করেছিল, এবং যখন সে দেখছে যে আমার বাবাকে সে প্রাণ নিতে পারছে না এবং তার উপর কন্ট্রোল করতে পারছে না, তখন সে আমার মাধ্যমেই আমার বাবার উপর পুরোটাই কন্ট্রোল নিয়ে নেয়। অ্যাকচুয়ালি এইসব প্রথম থেকে তারই প্ল্যান ছিল, এবং সে আমার মাধ্যমে সে তার প্ল্যানটাকে অ্যাচিভ করে নেয়। তখন আমি বুঝতে পারি যে এইসবের কারণ আর কেউ না, আমিই ছিলাম। আমার বয়স এখন 21 বছর বয়স। আমি কেরালায় একটা হসপিটালে নার্সিংয়ের জব করি, কিন্তু আমি এখনও ওই বাড়িতেই থাকি এবং মাঝে মাঝে আমার এখনও ওই বাড়িতে কারোর হাঁটার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি এখন এইসবে অভ্যস্ত হয়ে গেছি। শকিং ব্যাপার হচ্ছে এটা যে আমার মেন্টাল স্টেট এখনও ঠিক আছে, কিন্তু আমি আজও আমার মা বাবার সাথে কাটানো সেই দিনগুলো আমার আজও মনে আসে, এবং আজ পর্যন্ত আমি নিজেকে এই ঘটনার জন্য কোনোদিন ক্ষমা করতে পারিনি। সো হ্যাঁ গাইস, আজকের স্টোরিটা এত অবধি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর গাইস, মেন কথা হচ্ছে এটা যে সব ঘটনা বা সব গল্পের এন্ডিং যে ভালো হবে তার কোনো মানে নেই, যেটা এই পরিস্থিতিটা হয়েছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমি তোমাদের উপরই ছেড়ে দিলাম। আর ভাই, তোমাদের যদি কোনো নিজস্ব পার্সোনাল স্টোরি থাকে বা হরর এক্সপিরিয়েন্স থাকে, নিচে জিমেল আছে, সেখানে তুমি শেয়ার করতে পারো। তো আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই।